হ্যালো মাই অল ভিউয়ার্স অ্যান্ড আমার শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তা আশা করি ভালো আছো। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি দশম শ্রেণী জেনারেল ইলেকট্রনিক্স এক বিষয় কোড 6223 পঞ্চম অধ্যায় স্ক্যানিং চ্যাপ্টারটা শুরু করছি। হোয়াট ইজ স্ক্যানিং? স্ক্যানিং হচ্ছে টেলিভিশন যে ট্রান্সমিটার স্টেশন আছে, ট্রান্সমিটার স্টেশন থেকে প্রতি মুহূর্তে গ্রাহক যন্ত্রে পিকচার এলিমেন্টগুলো প্রেরণ করতে থাকে। সেই পিকচার এলিমেন্টগুলো পাঠানো পদ্ধতিকে স্ক্যানিং বলা হয়। এখানে অর্থাৎ যে পদ্ধতিতে একটি দৃশ্য বা ছবি তার সম্পূর্ণ ছবিকে এলিমেন্ট করে ফেলতে হয়, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র এলিমেন্টে পরিণত করতে হয়, পিকচার এলিমেন্টে পরিণত করতে হয়। পিকচার এলিমেন্টকে ছোট ছোট টুকরোতে ছোট ছোট অংশে বিভক্ত করে ট্রান্সমিটার স্টেশন থেকে প্রেরণযোগ্য করার পদ্ধতিকে স্ক্যানিং বলা হয়। কারণটা কি? ওখান থেকে পুরা পিকচারটাকে আমরা ছবি তোলার সময় যে পিকচারগুলো পাই সেই রকম সম্পূর্ণ একটা পিকচারকে ট্রান্সমিটার স্টেশন থেকে প্রেরণ করতে পারে না, এটা প্রেরণ করা যায় না। তাহলে ওখানে যে সংবাদ পাঠ করে বা যে ড্যান্স করে, সেই ড্যান্স করাটাকে ওখানে যে ভিডিও ক্যামেরা আছে, ভিডিও ক্যামেরার মাধ্যমে ওগুলোকে টুকরো 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 করে পিকচার এলিমেন্টে পরিণত করতে হয়। সেই পিকচার এলিমেন্টটা কি ওই যে হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির মাধ্যমে মডুলেটিং করে তারপরে অ্যান্টিনা থেকে প্রেরণ করতে হয়। সেই পদ্ধতি কি স্ক্যানিং পদ্ধতি বলা হয়। ইলেকট্রন বিমের গতিকে এক কথায় স্ক্যানিং বলা হয়। আবারও বলছে ইলেকট্রন বিম। তাহলে ইলেকট্রন বিম জিনিসটা কি? আমরা ইলেকট্রন বিম সম্বন্ধে তো জানি না। সেই স্ক্যানিং সম্বন্ধে জানতে হলে ইলেকট্রন বিম সম্বন্ধেও জানতে হবে। সেই ইলেকট্রন বিম সম্বন্ধে আমি আগে একটু তোমাদের সাথে আলাপ করি। এখানে বলছে কি, কারণ ইলেকট্রন বিমকে গতিশীল করি স্ক্যানিং এর কাজ করা হয়। তা ইলেকট্রন বিমকে গতিশীল করতে হবে। গতিশীল মানে কি? ওই স্ক্যানিং পদ্ধতিটাকে, স্ক্যানিং স্পিডটাকে বাড়াইতে হবে। তাই স্ক্যানিং স্পিডটাকে বাড়াইতে হলে আমাকে কি ইলেকট্রন বিম কি সেই জিনিসটাকে আগে বুঝতে হবে। তাহলে আমি ইলেকট্রন বিম সম্বন্ধে আগে একটু আলাপ করে নিচ্ছি। এটা একটা পিকচার টিউব। পিকচার টিউব মানে কি? যেখানে ছবি দেখে ওইটাকে পিকচার টিউব বলা হয়। তাহলে পিকচার টিউবে এখানে যে এটাকে ডিফ্লেকশন কোয়েল বলা হয়। এই ডিফ্লেকশন কোয়েলটা কি আমি একটু ব্যাখ্যা করব, এবং এই ডিফ্লেকশন কোয়েলের উপর একটা চ্যাপ্টার আছে, ওখানে আমি বিস্তারিত আলাপ করব। এখানে এই যে আঁকাবাঁকা জিনিসগুলো আছে, এই আঁকাবাঁকা জিনিসটা এমনি না, এগুলো সব ইলেকট্রন। এই সব কিছু মিলে এটা হইলো ফিলামেন্ট, ক্যাথোড, সেকেন্ড অ্যানোড, তাই না, কন্ট্রোল গ্রিড ইত্যাদি এলিমেন্টগুলো নিয়ে ইলেকট্রন গান বলে এটাকে। ইলেকট্রন গানটা কি? গান থেকে কি বাইর হয়? গুলি বাইর হয়। এখানে এই ইলেকট্রন গান থেকে কি বাইর হবে? ইলেকট্রন বিম বাইর হবে। ইলেকট্রন বিমটা কি? বিম হইল রশ্মি। তাহলে ইলেকট্রন বিম জিনিসটাকে আমরা ওই টর্চ লাইটের সাথে একটু কম্পেয়ার করে দেখতে পারি। তা টর্চ লাইট যখন আমরা টর্চ লাইটটাকে ওই সুইচটাকে প্রেস করি, তখন ওখান থেকে কি লাইট বাইর হয়, ওইটাকেই বিম বলা হয়। বিম মানে এক কথায় রশ্মি, রে রে বাইর হয়। কারণটা কি? টর্চ লাইটের ভিতরে কি আছে? ব্যাটারি আছে। যখন ওই ব্যাটারিগুলো সিরিজের সংযোগ আছে, এইগুলো সম্বন্ধে আমার ক্লাসও আছে। সেই ব্যাটারিগুলোকে যখন সুইচটা প্রেস করছি, সার্কিট কমপ্লিট হয়েছে, তার ওখানে একটা বাল্ব আছে। সেই বাল্বের ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয়। ইলেকট্রন প্রবাহিত হইলে সেই বাল্বটা ফিলামেন্ট জ্বলে উঠে। সেই জ্বলে উঠাটা ওখানে আবার ওইটাকে দূরে যাওয়ার জন্য ওখানে যে ফসফরাসগুলো আছে, সেই ফসফরাস ওইটাকে ওই আলোটাকে সামনের দিকে আগায় দেয়। সেই সামনের দিকে যেটা বের হয়ে যায়, যে আলো স্ফুটলিঙ্গটা, যে আলো বিমটা, সেই আলো বিমটা কি ওইটা কি বিম বলা হয়। তাই আমাদের এখানে ইলেকট্রন হইল, ওই ইলেকট্রনগুলোকে সামনে আগায় সেই এইগুলো, এই ইলেকট্রন গান
ইলেকট্রন গান থেকে ইলেকট্রন বাইর হয়, সেই বাইর হয়ে ইলেকট্রন বিম সৃষ্টি হয়ে এই মাঝখানে একটা বিন্দু পড়তে থাকে। সেই বিন্দুটাকে আমরা তো ওই টেলিভিশন দেখতে গেলে পুরা স্ক্রিনে কি পাইতেছি, আলো পাইতেছি। সেই একটা ইলেকট্রন বিম সেটা মাঝখানে বসে থাকে, মাঝখানে বসে থাকলে তো পুরা পিকচার চুমে আমি আলো পাবো না। সেই আলোকে কে তৈরি করে? সেই আলো পাওয়ার জন্য আমাকে এই ইলেকট্রন বিমকে নড়াচড়া করতে হবে, হরিজেন্টালি ভার্টিক্যালি। সেটাও আলাপ করবো, হরিজেন্টাল কি ভার্টিক্যাল কি। তাহলে ওই ইলেকট্রন বিমকে নাড়াচাড়া করার জন্য এই ডিফ্লেকশন কয়েল দুই জোড়া আছে। একটা হইলো হরিজেন্টাল ডিফ্লেকশন কয়েল, আর একটা হইলো ভার্টিক্যাল ডিফ্লেকশন কয়েল। ওই ভার্টিক্যাল ডিফ্লেকশন কয়েল, হরিজেন্টাল ডিফ্লেকশন কয়েলের মাধ্যমে এই ইলেকট্রন বিমকে নাড়াচাড়া করে। ওই নাড়াচাড়া করাটাকে সুইপ বলা হয়। ওই নাড়াচাড়া করার জন্য যে ভোল্টেজটা বাইর হয় এটাকে সুইপ ভোল্টেজ বলা হয়। সুইপ মানে কি? ওই যে ঝাড়ু দেওয়াটাকে সুইপিং বলা হয়। সুইপার, সুইপিং, যারা ঝাড়ু দেয় ওদেরকে সুইপার বলা হয়। আমাদের অফিস আদালতগুলোতে আছে সুইপার। সুইপারদের কাজ কি? ওই ঝাড়ু দিয়ে ময়লাগুলোকে পরিষ্কার করে ফেলে। ওটা ঝাড়ু দেওয়ার সময় নিচে দেখেছো এক সাইডে রাখে ওইটাকে টান দিয়ে নিয়ে যায় ময়লাকে, আবার একটু নিচে দিকে আইসা ওইটাকে আরেকবার টান দিয়ে নিয়ে যায়, অথবা উপরে একটা স্টেপ বাই স্টেপ উপরের দিকে ঝাড়ু দিয়ে নিয়ে যায়, অথবা পিছনের দিকে ওই উপর থেকে নিচের দিকে ঝাড়ু দিয়ে নিয়ে আসে, একদম একটা পর একটা। এই ইলেকট্রন বিমও ওই রকম, একটা লাইনের পর আর একটা লাইন, একটা লাইনের পর আর একটা লাইন যেটা টান দেয়, ওইটা ওই যে আসা যাওয়া করার জন্য যে ভোল্টেজ করে, হ্যাঁ, ইলেকট্রন বিমকে একটা পর একটা ছোট 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 করে একটা সিস্টেমেটিক্যালি নড়াচড়া করার জন্য এখানে একটা ভোল্টেজ দেওয়া হয়, ওইটাকে সুইপ ভোল্টেজ বলা হয়। তো ইলেকট্রন বিম যে ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে যেভাবে ইলেকট্রন বিম একটা সিস্টেমেটিক্যালি নাড়াচাড়া করা হয় সেটাকে সুইপিং বলা হয়। ইলেকট্রন বিম সুইপিং। সুইপিং মানে কি? ঝাড়ু দেওয়া। ওই ঝাড়ু দেওয়ার মতোই ইলেকট্রন বিম নড়াচড়া করে, সেই ব্যাপারে আমি আলাপ করে দিচ্ছি। তাহলে এখানে কি আসতেছে? ইলেকট্রন বিম হইল ইলেকট্রন গান থেকে যে ইলেকট্রন রশ্মিটা বাইর হয়, ওই রশ্মিটাকেই ইলেকট্রন বিম বলা হয়। এক কথা বুঝা হয়েছে? সেই ইলেকট্রন বিম উপরে নিচে ডানে বাঁয়ে যে সুইপ হয়, ওই সুইপিংটাকেই স্ক্যানিং বলা হয়। তাহলে স্ক্যানিং দুই প্রকার, একটা হলো প্রোগ্রেসিভ স্ক্যানিং আর একটা হলো ইন্টারলেস স্ক্যানিং। তাহলে এই স্ক্যানিং বোঝার আগে আমাকে আরেকটা জিনিস বুঝতে হবে। এটা যদি পিকচার টিউব হয়, পিকচার টিউব তো বর্গাকার না, আয়তাকার। দৈর্ঘ্যটা প্রস্থ থেকে একটু লম্বা। তাহলে কতটুকু লম্বা সেটার জন্য একটা অ্যাসপেক্ট রেশিও আছে, এটা আমি বুঝাই দিচ্ছি। তাহলে এই পিকচার টিউবের এই বাম থেকে ডানটাকে হরিজেন্টাল বলা হয়। দ্যাট মিনস এখান থেকে এই পর্যন্ত হরিজেন্টাল, আর নিচে থেকে উপরে যেটা খাড়া থাকে এটাকে ভার্টিক্যাল। অর্থাৎ বাংলায় এটাকে ভূমি সমান্তরাল বলা হয়। ভূমি মানে কি? মাটির সাথে সমান্তরাল যেটা থাকে ওইটাকে হরিজেন্টাল, আর ভূমির সাথে যেটা লম্বালম্বি যেটা থাকে ওইটাকে ভার্টিক্যাল বলা হয়। তাইলে হরিজেন্টাল ভার্টিক্যাল সম্বন্ধে জানা হয়েছে। তাইলে টেলিভিশনের এই যে দৈর্ঘ্য কত প্রস্থ কত সেটা একটা আন্তর্জাতিকভাবে ইন্টারন্যাশনালি একটা রিকগনিশন আছে। টেলিভিশন নিয়ে যারা রিসার্চ করে ওরা আন্তর্জাতিকভাবে বসে একটা ইঞ্জিনিয়ারিং যারা আছে ওরা বসে একটা ডিসিশন দিয়ে দেয়, সারা বিশ্বে এই টেলিভিশনে এই পর্দাটা হরিজেন্টাল এবং ভার্টিক্যালের মধ্যে একটা অনুপাত থাকতে হবে। হরিজেন্টাল এত হইলে ভার্টিক্যাল এত হবে। সেই অনুপাতটাকে অ্যাসপেক্ট রেশিও বলা হয়। অ্যাসপেক্ট রেশিও মানে কি? একটা টেলিভিশন পর্দায় হরিজেন্টাল দৈর্ঘ্য কত হবে, ভার্টিক্যাল বা যে প্রস্থ কত হবে, এই দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাতকে অ্যাসপেক্ট রেশিও বলা হয়। সেই অ্যাসপেক্ট রেশিও মান হইল 4/3। তাহলে প্রশ্ন করবে টেলিভিশন পর্দায় অ্যাসপেক্ট রেশিও, হ্যাঁ, দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত? 4/3। দৈর্ঘ্য যদি 4 ইঞ্চি হয়
প্রস্থ হবে 3 ইঞ্চি। দৈর্ঘ্য যদি এবং প্রস্থকে 3 গুণ যদি বাড়ানো হয়, তাহলে দৈর্ঘ্য হবে কত? 3 × 4 = 12। তাহলে প্রস্থ হবে কত? 3 × 3 = 9। যদি 4 ইঞ্চি করে সমান অনুপাতে বাড়াই দিই, তাহলে 4 × 4 = 16। দৈর্ঘ্য 16 হইলে প্রস্থ হবে 3 × 4 এটা 3 × 4 = 12 হবে। তাইলে আমরা একটা মেজারমেন্ট পেয়ে গেছি। টেলিভিশনের স্পেক্ট রেশিও হইল, স্পেক্ট রেশিও মানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল অনুপাত 4/3। এখান থেকে আমরা কি জানলাম? টেলিভিশন পর্দায় দৈর্ঘ্যকে হরিজন্টাল এবং প্রস্থকে ভার্টিক্যাল বলা হয়। তার রেশিওটা হয়েছে কি 4/3। এখন আমরা প্রোগ্রেসিভ স্ক্যানিং সিস্টেমটা কিরকম সেটা আমরা একটু দেখব। এই স্ক্যানিং সম্বন্ধে বলার আগে আমরা যে বই পড়ি, বই পড়ার সময় আমরা কি করি? বইয়ে বাম থেকে ডানের দিকে আমরা একটা লাইনকে পড়া শুরু করি, সোজা পড়ে আসে। ডান দিকে যখন লাইন শেষ হয়েছে, আবার চট করে দৃষ্টিটাকে ডান থেকে বামের দিকে অতি দ্রুত নেওয়া যায়, পরের লাইন থেকে পড়া শুরু করি। সেই পরের লাইন যদি শেষ হয়ে যায়, আবার ওই চোখকে বাম দিকে আবার দ্রুত গতিতে নিয়ে আসে, পরের লাইন থেকে পড়া শুরু করি। ঠিক সেম ওই বই পড়া নিয়মটাকে যদি জানা থাকে, তাহলে এই স্ক্যানিং সম্বন্ধেও জানবে। তাহলে স্ক্যানিং ইলেকট্রন বিম যেটা দেখাইছিলাম, সেই ইলেকট্রন বিম এই বামে দিকে স্ক্যানিং করা শুরু করে। আমরা বই পড়ার সময় কি করি? সোজা হরিজন্টালি পড়ে যায়। আবার যখন পরের লাইনে আসবে, বাম দিকে নিয়ে আসে, পরের লাইন থেকে আমরা লাইন পড়া শুরু করি। স্ক্যানিংটা বাম থেকে ডানের দিকে যখন স্ক্যানিং হয়, ইলেকট্রন বিমটা যখন নড়ে, তখন কিন্তু আস্তে করে সামান্য কিছু নিচের দিকে চলে আসে। এই সামান্য নিচের দিকে চলে আসাটাকে এটাকে ট্রেস লাইন বলা হয়। ট্রেস লাইন যখন এই ট্রেস লাইনটা শেষ হয়ে যায়, ওইটা অতি দ্রুত ওই লাইনটায় ওই ইলেকট্রন বিমটা ডান থেকে বামের দিকে চলে আসে। ডান থেকে বাম দিকে চলে আসাটাকে অতি দ্রুত আসে বলে ওইটাকে ডটেড লাইন দিয়ে দেখাইছে এবং ভিন্ন কালার দিয়ে দেখাইছে। তো যখন ডান থেকে বাম দিকে রিট্রেস লাইন চলে আসে, এই রিট্রেস লাইনটা সোজা চলে আসে। যখন বাম থেকে ডান দিকে যায়, তখন একটু ডান দিকে বেঁকে চলে আসে। আর ডান থেকে বামের দিকে যখন ইলেকট্রন বিমটা চলে আসে অতি দ্রুত এবং এটা সোজা চলে আসে। এই ফিরে ইলেকট্রন বিম ডান থেকে বাম দিকে চলে আসাটাকে রিট্রেস লাইন বলা হয়। এই রিট্রেস লাইনকে দেখা যাবে না, শুধু ইলেকট্রন বিমটা বাম থেকে ডান দিকে যখন ট্রেসিং করে, ওইটাই আমরা পিকচার টিউবের স্ক্রিনে দেখতে পাবো। ডান থেকে বাম দিকে যখন রিট্রেস লাইন চলে আসে, রিট্রেস পিরিয়ড, এই রিট্রেস পিরিয়ডকে দেখা যাবে না। টেলিভিশন স্টেশন থেকে যখন কম্পোজিট ভিডিও সিগন্যাল প্রেরণ করা হয়, তখন একটা ব্ল্যাঙ্কিং পালস নামে একটা পালস প্রেরণ করে দেয়। সেই ব্ল্যাঙ্কিং পালসটা কোন সময় কাজ করে? এই রিট্রেস লাইনের সময় সেই ব্ল্যাঙ্কিং পালসটা কাজ করে, অর্থাৎ এই ইলেকট্রন বিমে এই বিমটাকে সে দাবায় রাখে, দেখা যায় না। যদি এখন প্রশ্ন আসে, যদি ট্রেস লাইনকে দেখা যায়, রিট্রেস লাইনকেও যদি দেখা যায়, তাহলে কি সমস্যা হতে পারে? সমস্যাটা হবে এটা, পিকচার টিউবটা অতি আলোকিত হয়ে যাবে, আলো পরিমাণ বেড়ে যাবে। আলো পরিমাণ বেড়ে গেলে ওখানে যে পিকচার চলে আসবে, যে পিকচার সিগন্যালটা আসবে, পিকচার যে ছবিটা আসবে, ওইটাকে আমরা দেখতে পাবো না। স্বাভাবিকভাবেও আমরা এক জায়গায় যতটুকু আলো থাকার কথা, অতটুকু আলো যদি থাকে, একটা দৃশ্যকে আমরা স্পষ্ট দেখি। সেখানে যদি আলো পরিমাণ বেড়ে যায়, তাহলে দৃশ্যটাকে আমরা বেশি আলো হয়ে দৃশ্যটা কি হয়ে যায়? লেপানো হয়ে যায়। ওইটাকে গোস্ট পিকচার বলা হয়। তাহলে এখানে রিট্রেস লাইনকে যদি দেখা যায়,
তাইলে ঘোস্ট পিকচার চলে আসবে। ঘোস্ট পিকচার কি সেটা আমি একটা চ্যাপ্টার, অ্যান্টিনা চ্যাপ্টার আমি আলাপ করেছি। যখন রিটেস্ট পিরিয়ডটা এখানে শেষ হয় আবার ট্রেসিং শুরু করি, ট্রেসিংটা আবার শুরু করি, এটাকে সুইপও বলা হয়। আবার ঝাড়ু দেওয়া শুরু করে, ঝাড়ু দেওয়ার ডান দিকে বেঁকে যায়। আমরা ঝাড়ু দেওয়ার সময় হয়তো ডান থেকে বামে সোজা নিই, আবার একটা স্টেপ উপরে আঁকা। আর যদি পিছনের দিকে ঝাড়ু দিতে হয় তাহলে একটা স্টেপ পিছনে যায়, আবার ওখান থেকে শুরু করি। বই পড়ার সময় সোজা পড়ি, যখন লাইন শেষ হয়ে যায় আবার বাম দিকে দ্রুত চলে আসে, দৃষ্টিটাকে নিয়ে আসে, আর পরের লাইন থেকে পড়া শুরু করে। তাহলে ওখানে বই পড়ার সময় ট্রেস লাইনটা সোজা, রিট্রেস লাইনটা একটু বেঁকে। কিন্তু টেলিভিশনের স্ক্যানিং এর সময় ট্রেসিং লাইনটা একটু বেঁকে যাবে, রিট্রেস লাইনটা সোজা চলে আসবে। তারপরে দ্বিতীয় লাইন আবার ট্রেস করা শুরু করবে, আবার শেষ হয়ে গেলে এইরকম আবার রিট্রেস লাইন চলে আসবে। এইরকম 625টা লাইন এরকম স্ক্যানিং করবে। 625টা লাইনকে একটা ফ্রেম বলা হয়। 625টা লাইনকে ফ্রেম বলা হয়। ওই ব্ল্যাঙ্কিং পালস রিটার্স পিরিয়ডের সময় কাজ করবে। তাহলে আমাদের হরিজেন্টাল ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমাদের 625, একটা ফ্রেমের 625টা লাইন আছে। টেলিভিশন স্টেশন থেকে প্রতি সেকেন্ডে এইরকম ফ্রেম 25টা প্রেরণ করতে থাকে, অর্থাৎ ছবি 25টা ছবি প্রেরণ করা থাকে। একটা ফ্রেমে স্ক্যানিং করতে যদি 625টা থাকে এবং এইরকম যদি প্রতি সেকেন্ডে 25টা ছবি বা ফ্রেম পাঠানো হয়, তাহলে আমাদের এই লাইনের সংখ্যা কত হবে? তাহলে 625 ইন্টু 25, 15,625, এটাকে হরিজেন্টাল বলা হয়। ওই জন্য এই হরিজেন্টাল ফ্রিকোয়েন্সিটা প্রতি সেকেন্ডে টেলিভিশনের 15,625 বার এইরকম স্ক্যানিং করে। তাহলে হরিজেন্টাল ফ্রিকোয়েন্সি কত? 15,625। তাইলে যখন 625টা স্ক্যানিং করে এখানে শেষ হয়, আবার ওইটা এই কর্নার থেকে ইলেকট্রন বিম এই কর্নার থেকে ওই আগের পয়েন্টের দিকে, প্রাইম পয়েন্ট আগের পয়েন্টের দিকে আবার যেখান থেকে শুরু করছে সেই পয়েন্টের দিকে ইলেকট্রন বিমটা রিট্রেস আকারে চলে যাওয়া, অর্থাৎ এই লাইনকে টেলিভিশনে দেখা যাবে না। আবার স্ক্যানিং শুরু করে যখন এখানে শেষ হবে 625টা লাইন শেষ, আবার ওইটা ভার্টিক্যালি এই কোণার দিকে চলে আসবে। এইটাকে ভার্টিক্যাল রিট্রেস লাইন বলা হয়, এটাকে হরিজেন্টাল রিট্রেস লাইন, এটা ভার্টিক্যাল রিট্রেস লাইন। তা একবার স্ক্যানিং শেষ হয়ে গেলে 625টা লাইন হবে। এইরকম প্রতি সেকেন্ডে 25টা ফ্রেম যদি টেলিভিশন স্টেশন থেকে পাঠায়, তাইলে 625 ইন্টু 25, 15,625টা হার্জ প্রতি সেকেন্ডে এই ইলেকট্রন বিম এটাকে ডান থেকে বামে স্ক্যানিং করে। এবং রিট্রেস লাইনকে দেখা যাবে না, ব্ল্যাঙ্কিং পালস, সেই রিট্রেস পিরিয়ডে ব্ল্যাঙ্কিং পালসটা কাজ করে। এটা কি বলা হয়? প্রোগ্রেসিভ স্ক্যানিং সিস্টেম বলা হয়। একটু দেখার বিষয়, এখানে আমাকে তোমরা প্রশ্ন করতে পারো 625টা লাইন তো এখানে নাই। আমি উদাহরণ দেখাইছি, এই যে এখান থেকে এই পর্যন্ত 1, 2, 3 এরকম স্ক্যানিং করছে। তাই এখানে যদি 625 হয়, তাহলে এই যে একটা এরো মার্ক দেখাইছি, এখানে আরো লাইন আছে। তাই এইখান থেকে এটা হইলো 1 নাম্বার লাইন, আর এই লাইনটা হইলো এই 625 নাম্বার লাইন, এরকম তোমরা ধরে নেবে। তাহলে বাকি লাইনগুলো এখানে আছে, এই চিহ্ন দিয়ে এইটাই বোঝাবে। আমি ভোল্টেজ এবং এই সময়টাকে, ট্রেসিং লাইনটাকে আমি এই গ্রাফ দিয়ে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। এইটা হইলো ভোল্টেজ, যত উপরে উঠবে ভোল্টেজ তত বেশি হবে। তার এইটা হইলো এখান থেকে এই পর্যন্ত টাইম। কোন টাইমটা? এটা ট্রেসিং টাইম, যেটা বাম থেকে ডানের দিকে যে যখন ইলেকট্রন বিম যায় ওইটাকে ট্রেস বলা হয়, ওইটার জন্য সময় একটু বেশি।
আবার যখন এখান থেকে ভোল্টেজ যখন বাড়তেছে, বাম থেকে ডান দিকে আসতেছে, বাম থেকে ডান দিকে আসতেছে, এখানে ডানে শেষ হয়ে গেছে। ডানে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রন বিম ডান থেকে বামের দিকে চলে যায়। ওই সময়টা কম, ওইটা খুব দ্রুত চলে যায় এবং ওই জন্য সময় কম। ওইটা এইটাকে রিট্রেস পিরিয়ড বলা, ওই যে রিট্রেস লেখা আছে, রিট্রেস পিরিয়ড। তাহলে রিট্রেস পিরিয়ডের জন্য টাইম কম লাগে এবং ট্রেসিং এর তো সময়ের জন্য সময় বেশি লাগে। কেন সময় বেশি লাগে? বাম থেকে ডান দিকে আসে, ওই স্ক্যানিং লাইনটাকে আমরা দেখব। আর ডান থেকে যখন বামের দিকে যায় রিট্রেস পিরিয়ড, ওইটাকে দেখবো না এবং ওইটা খুব দ্রুত যাবে। কেন? এটার টাইম কম। তাহলে এই ধরনের পালস, এটাকে সোটুট পালস বলা হয়, করার দাঁতের মতো। আরো যদি আরেকটা লাইনটাকে দেখায় তবে আবার সেই রকম আসবে। এরকম যদি 15,625টা লাইন থেকে দেখাইতে গেলে 15,625 বার আঁকতে হবে। সেহেতু ওইটা তো আঁকা সম্ভব না। একটা ট্রেসিং এবং রিট্রেসিং লাইনটাকে গ্রাফ কিরকম সেটাকে আমি দেখাইছি। এখান থেকে যখনই ভোল্টেজ, এটা হলো ভোল্টেজ গ্রাফ। যখন ভোল্টেজ বাড়তেছে, স্ক্যানিং বাড়তেছে, এখানে শেষ। আর ডান থেকে বামে যখন আসবে তখন দ্রুত চলে আসে, এটাকে রিট্রেস লাইন দিয়ে দেখাইতেছে। তাহলে ট্রেসিং করতে সময় বেশি লাগে, রিট্রেস করতে সময় কম লাগে। এই সময় নিয়ে বোঝানো হয়েছে। থ্যাংক ইউ। যখন প্রোগ্রেসিভ স্ক্যানিং হয় তখন কিন্তু ছবিটাকে আমরা এইরকম অবস্থা দেখি। ওই যে একবার ফ্রেম শেষ হয়ে গেলে এই ধরনের একটু লাইন দেখা যায়, এই ধরনের একটু লাইন। একবার একটা ফ্রেম শেষ হলে 625টা তো একটা ফ্রেম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা ফ্রেম যখন আসবে তখন এই ফাঁকে এইরকম একটু দেখা যায়। এটাকে ফ্লিকারিং বলা হয়। ফ্লিকারিং মানে কি? কাঁপানো। ছবিগুলো ওই যে প্রোগ্রেসিভ স্ক্যানিং লাইনের ছবিগুলো একটু 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 কাঁপে এবং সেই কাঁপানিটা অনেক ক্ষেত্রে আমাদের চোখে ধরা পড়ে না, অনেক ক্ষেত্রে আবার ধরা পড়ে। তাহলে ধরা না পড়ার কারণটা কি? ওইটা হলো অতি দ্রুত স্ক্যানিং করে প্রতি সেকেন্ডে 15,625 বার সে ইলেকট্রন বিমকে ডান থেকে বাইরের দিকে স্ক্যানিং করতে কত দ্রুত আগে, সেটা কি আমাদের চোখে ধরা পড়বে? কখনো ধরা পড়বে না। কিন্তু ছবিটা একটু কাঁপা কাঁপা ভাব থাকবে। এই ছবি কাঁপা কাঁপা ভাবকে ফ্লিকারিং বলা হয়। তাইলে প্রোগ্রেসিভ স্ক্যানিং এ একটু সমস্যা হইল, ছবিটা ফ্লিকারিং আছে। ফ্লিকারিং মানেটা কি? ছবিটা একটু কাঁপা কাঁপা বা ভাব আছে। এখন তার থেকে উন্নত মানে এখন ইন্টারলেস স্ক্যানিং সিস্টেম চলে আসছে, বুঝাবো আমি। ইন্টারলেস সিস্টেম আসার কারণে প্রোগ্রেসিভ স্কেলিং লাইনটা এখন পুরাপুরিভাবে বাদ। কিন্তু আমরা যেহেতু লেখাপড়া করি তাহলে একটা ইতিহাস, এই যে স্ক্যানিং ইতিহাস একটা আছে, সেটাও তো আমাদের জানতে হবে। তাহলে আগে আমরা যখন টেকনোলজি উন্নতি হয়নি তাহলে ইলেকট্রন বিমকে স্ক্যানিং সিস্টেমটা প্রোগ্রেসিভ স্ক্যানিং সিস্টেমই চালু ছিল। উন্নত মানে ইন্টারলেস স্ক্যানিং আসার পর আর প্রোগ্রেসিভ স্ক্যানিংটা কাজে লাগে না। এবং প্রোগ্রেসিভ স্ক্যানিং এ সমস্যা হইল ছবি একটু কাঁপা কাঁপা ভাব থাকে। ওই ছবি কাঁপা ভাবকে পিকচার ফ্লিকারিং বলা হয়। বুঝা গেছে? এবার আসো ইন্টারলেস স্ক্যানিং। ইন্টারলেস স্ক্যানিং এর এই স্ক্যানিং লাইনটাকে, এটা হইলো ট্রেস লাইন, আর ডান থেকে বামের দিকে যেটা ফিরে আসে ওইটাকে রিট্রেস লাইন বলা হয়। এটা আমি এরো মার্ক দিয়ে দেখাই দিছি। এটা হইল ট্রেস লাইন আর এটা হইল রিট্রেস লাইন। রিট্রেস লাইনকে দেখাইছি। তাহলে এখানে দেখো, এটা স্ক্যানিং হয় অড এবং ইভেন নাম্বারে। অড হইল বিজোড় সংখ্যা আর একটা হইল ইভেন হইল জোড় সংখ্যা। একবার জোড় আর একবার বিজোড়, এরকম স্ক্যানিং করা হয় ইন্টারলেস স্ক্যানিং এ। তাহলে কিরকম? এই যে এই 1 নাম্বার থেকে স্ক্যানিং শুরু করে, 1 নাম্বার থেকে স্ক্যানিং শুরু করে, এটা 1, এবারে এখানে শেষ হয়েছে 1A। ওইটা রিট্রেস লাইনটা ফিরে আসে কোথায়? 3 নাম্বার লাইনে আসে। তাহলে 1-এর পর 3-এ আসছে, 2-কে স্ক্যানিং করে নেই। 2 কোন সময় করবে? একটু পরে আসতেছি। তারপরে
3 নাম্বার লাইন স্ক্যানিং শুরু করে একটু ডান দিকে বেঁকে আসে, 3 নাম্বার লাইন 3A এখানে শেষ। এই 3 নাম্বার শেষ হওয়ার পর রিটার্স লাইন হয়ে চলে আসে 5 নাম্বার লাইনে বিজোড় সংখ্যা। এইরকম স্ক্যানিং করে 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 আসে। যেমন এখানে 9 নাম্বারে, এখানে আরও আছে কিন্তু স্ক্যানিং, এখানে না দেখে 5 থেকে 9 দেখানো মানেটাকে আরও আছে, এখানে 6, 7, 8 এরকম আছে, কিন্তু জায়গা নাই বলে একটু ফাঁক ফাঁক করে দেখাইতে হয় বলে আমি একটু এখানে ওমিট করেছি। তাহলে বিজোড় 9 নাম্বারটা স্ক্যান করছে, স্ক্যান করে 9 শেষ। আবার রিটার্স লাইন ফিরে আসে, 9 পর দোষ না হয়ে 11তে চলে আসছে। 11টা ট্রেস করছে 11টা শেষ হয়ে আসছে। আসার পর এখানে 12টা স্ক্যানিংটা শেষ করতে পারেনি, কারণ শেষ পর্যন্ত যাওয়ার জায়গা নাই, অর্ধেক জায়গা আছে, তাইলে 12.5 এটা অর্ধেক এখানে স্ক্যানিং করছে। আর বাকি অর্ধেকটা কোথায়? যখন এখানে শেষ হয় তখন ইলেকট্রন বিমটা দ্রুত এখান থেকে সোজা উপরে উঠে যায়, এটাকে ভার্টিক্যাল রিট্রেসিং লাইন বলে। উপরে উঠে আসার পর ওই বাকি যেখানে যে অর্ধেক আর অর্ধেক এখানে আইসা 12.5 শুরু করে, 12.5 এখানে শেষ হয়ে আবার বাম দিকে চলে আসে, বাম দিকে রিট্রেস লাইন হয়ে আসে। ওই যে প্রথমে ট্রেসিং করছিল 1, এখন 2 নম্বরে আসছে। 2 নম্বরটা ট্রেসিং করে করে এখানে শেষ 2A টা রিট্রেসিং লাইন হয়ে আসে 2 থেকে 4 নম্বরে চলে আসছে। ঠিক আছে, 4 নাম্বারটা স্ক্যানিং করে করে এরকম করে করে 10 নাম্বার, যেহেতু জোড় সংখ্যা, 10 নাম্বারটা এখানে ট্রেসিং করে আসছে 10A, রিটার্স লাইন হয়ে বাম দিকে চলে আসছে সোজা 12 নাম্বারে। 10-এর পর 11 আগে ট্রেসিং করে গেছে, এখন 12তে চলে আসছে। 12টা শেষ হয়েছে কোথায়? এই কর্নারে। তখন ইলেকট্রন বিমটা একদম এই রকম করে পারপেন্ডিকুলার বলা হয় এটাকে, এই পয়েন্ট থেকে বেঁকে এই 1 নাম্বার পয়েন্টে আবার চলে আসে, আবার শুরু করে। তাইলে ইন্টারলেট স্ক্যানিং হয় 12.5 করে, একটা ফ্রেমে 12.5, বিজোড় 12.5, জোড় 12.5, তাইলে 12.5 মিলে কত? 25। তাইলে দুইটি তো একটা এটা করলেও এটা একটা ফিল বলা হয়, দুইটি ফিল করে যে এখান থেকে স্ক্যানিং করে যে 12.5তে একবার শেষ হয়েছে, ওইটা একটা ফিল্ড। আবার ওই 12.5 এখান থেকে শুরু হয়ে এই যে জোড় সংখ্যাতে এখানে শেষ হয়েছে, এখানে আবার 12.5। তাইলে 12.5টা লাইনকে একটা ফিল, 12.5 মিলে দুইটা ফিল মিলে 25টা লাইন হয়। সেই 25টা লাইনটাকে একটা ফ্রেম বলা হয়। এইরকম 25টা ছবি প্রেরণ করা হয়। একবার যদি 12.5 ট্রেস এবং রিটেস করে 12.5 শেষ হইলে একটা ফিল, ওই রকম দুইটা ফিল মিলে একটা ফ্রেম, 25টা ছবি আছে। তাহলে 25 ইন্টু 25 কত? 625টা লাইন মিলে একটা ফ্রেম। এইরকম ফ্রেম আবার 25টা পাঠানো হয়, তাহলে 625 ইন্টু 25 15,625। তাহলে 15,625, তাহলে ভার্টিক্যালি কয়বার হইতেছে? একটা ফ্রেমে এইরকম ভার্টিক্যাল ফ্রিকোয়েন্সি 2 বার হইতেছে, তাইলে 2টি ফিল হইতেছে, তাইলে 2টি ফিল মিলে একটা ফ্রেম হয়। তাহলে 25টা ফ্রেম যদি হয়, তাহলে 2টি ফিল মিলে একটা ফ্রেম, তাহলে 25 ইন্টু 2 তাহলে 50, তাহলে 50 বার হইতেছে ভার্টিক্যালি। একটু হিসাব করে দেখো, ঠিক আছে? ইন্টারনেট স্ক্যানিং এর ছবি কিরকম হইতেছে দেখো। প্রথম যে 12.5 স্ক্যানিং করছে, 12.5টা স্ক্যানিং এইটা হয়েছে, পরবর্তী 12.5টা যেটা স্ক্যানিং করে এইটা হয়েছে, আবার নেক্সট টাইমে আর 12.5 এইটা, আর নেক্সট টাইমে 12.5 এইটা, এইরকম করে এই ছবিগুলোটা খুব কাছাকাছি হয়ে যায় বলে এই ছবিগুলোকে একসাথে করলে এইরকম একদম স্মুথ ছবি আসে। ওই যে প্রোগ্রেসিভ স্ক্যানিং লাইনে এখানে একটা ফ্লিকারিং লাইন দেখাচ্ছে, এখানে একটা ফ্রেমকে 2 বার ভাগ করে স্ক্যানিং করে 12.5 করাতে ওইটা একদম লাইনগুলো কি হয়ে গেছে, ঘন ঘন হয়ে যাওয়ার কারণে ছবিটা একদম স্মুথলি আসে। যেমন
আমি আলাপ করেছিলাম পিক্সেল। অনেকগুলো পিক্সেল মিলে একটা কি হয়, একটা পিকচার এলিমেন্ট হয়। একটা পিকচার এলিমেন্ট অনেকগুলো বিন্দু আছে, যেমন দুইটা কলমই আমরা নিয়ে আসতে পারি। দুইটা কলম, একটা কলম বেশি কালি পড়ে আর একটা কলম কম কালি পড়ে। তাই কম কালি পড়ার কলম দিয়ে যদি একটা পাতাতে একটা ড্রপ দিই, একটা খোঁচা মারি, তাহলে যে দাগটা পড়বে তার থেকে বেশি কালি পড়ার কলম দিয়ে একটা খোঁচা মারলে তার থেকে বেশি কালি পড়বে। বেশি কালি পড়া মানে এটাকে ওখানে পিক্সেল বেশি, কম কালি পড়া মানে দেখি ওখানে পিক্সেল কম, এবং ওইটা একটু অনেক ক্ষেত্রে ওই দাগটা ওই বিন্দুটাকে বোঝা যাবে বা যাবে না এরকম, আর যেটা পিক্সেল বেশি সেটা বোঝা যাবে। তাহলে এখানে একটা ফ্রেমকে দুইটা ফিল মিলে স্ক্যানিং করার কারণে এলিমেন্টটা একদম কাছাকাছি হয়ে যায়। পিক্সেলের বেশি পিক্সেল হয়ে গেলে যেভাবে ছবিকে স্মুথলি দেখা যায়, তাহলে এখানে দুইটা স্ক্যানিংটা 12.5 করে দুইবার করাতে এটা পিক্সেল একটা লাইনগুলো খুব কাছাকাছি ঘন হয়ে যাওয়ার কারণে এবং আমরা ছবিগুলোকে স্মুথলি দেখি। ওই যে যেটা দেখাইছিলাম এখানে, যে একটা স্ক্যানিং এর এইটা পাইলে আর একটা স্ক্যানিং এর এইটা পাইতেছে, এই দুইটাকে যখন জোড়া লাগাবে তখন একদম স্মুথলি হয়ে যাবে। ওইগুলোকেই জোড়া লাগাইয়া আমি এই ছবিটা পাইতেছি। এটা হইলো ইন্টারনেট স্ক্যানিং এর ছবিটা, ওই জন্য ছবি কোয়ালিটিটা ভালো। ওই জন্য আজকাল যুগে ইন্টারনেট স্ক্যানিংটা বেশি ব্যবহৃত হয়। এই যে তোমাদের বইতে বলছে যে স্ক্যানিং পদ্ধতিতে একটি পূর্ণ ফ্রেমকে দুই ভাগে ভাগ করেছে, একবার জোড় আর একবার বিজোড় ফিল্ডে রূপান্তর করে, এবং প্রথমে বিজোড় এবং পরে জোড় ফিল্ডের স্ক্যানিং করা। ওই 1 নাম্বার থেকে 1-এর পর 3, 3-এর পরে 5, 5-এর পরে 7, 7-এর পরে 9, এরকম বিজোড় লাইন স্ক্যানিং করে করে শেষে যখন যাবে 12 নাম্বারে, যখন 12 নাম্বারে আসবে, 12 নাম্বারটা অর্ধেক, আর অর্ধেকটা ওই উপরে গিয়ে ওই আসার পর তারপর 3 নাম্বার থেকে যে সে স্ক্যানিং শুরু করছে। আমি যেটা গ্রাফ দেখাইছি ওই এখানেও বোঝা যাবে। এই ধরনের জোড় এবং বিজোড় একটা ফ্রেমকে দুই ভাগে ভাগ করে, দুইটি ফিল্ডের ভাগ করে, যেটা একবার জোড় আর একবার বিজোড় মিলে যে স্ক্যানিং করা হয় ওইটাকে ইন্টারনেট স্ক্যানিং। এখানে কিছু শর্ট নোট দেওয়া আছে, দেখে নাও। লাইন, ফ্রেম, ফিল্ড, রাস্টার, অ্যাসপেক্ট রেশিও, এই কথাটা আমিও বলে দিয়ে আসছি, তারপরে এখানে আসছে। টেলিভিশন রিসিভারে একটি ফ্রেম এর 50টি সাইকেল পার সেকেন্ড ফ্রিকোয়েন্সি রেখা কি লাইন বলা হয়। হরিজেন্টাল যে ফ্রিকোয়েন্সিটা আছে, হরিজেন্টাল যে লাইন ওইটা আছে, ওইটাকে লাইন ফ্রিকোয়েন্সিও বলা হয়। লাইন ফ্রিকোয়েন্সি মানে এটা কি, হরিজেন্টাল ফ্রিকোয়েন্সি। ফ্রেম 625টি লাইন নিয়ে একটি ফ্রেম গঠিত হয় বলছিলাম, তাই না? ইন্টারনেট স্ক্যানিং এ একটা ফ্রেমে 625টা লাইন আছে। ইন্টারনেট স্ক্যানিংও ওই না, প্রোগ্রেসিভ লাইনে একটা ফ্রেমে 625টা আছে। ইন্টারনেট লাইনেও ওই 625কে 25টাকে ভাগ করছে। একটা ফ্রেমে যে 25টা আছে সেই একটা ফ্রেমটাকে দুইটা ফিল্ডের ভাগ করছে 12.5 করে। ইন্টারনেট স্ক্যানিংয়ে 12.5 করে স্ক্যানিং করা হয়। প্রতি সেকেন্ডে ফ্রেম ফ্রিকোয়েন্সি হার 25, অর্থাৎ ফ্রেম ফ্রিকোয়েন্সি 25 সাইকেল পার সেকেন্ড। ফ্রেমটা প্রতি সেকেন্ডে 25টা করে সাইকেল আছে, 25টা করে লাইন আছে, এরকম 25টা ছবি আসবে। ফিল্ড একটি পূর্ণ ফ্রেমকে দুই ভাগে ভাগ করা হয়। ওই ফ্রেম একটাকে দুই ভাগে ভাগ করে 12.5 করে, যার একটা ভাগকে ফিল্ড বলা হয়। একটা 12.5, একটা স্ক্যানিংটাকে 12.5 শেষ হয়ে গেলে ওইটা একটা ফিল্ড হবে। ওই রকম দুইটা ফিল্ড মিলে একটা ফ্রেম হয়। ফিল্ড ফ্রিকোয়েন্সি 50, তাহলে একটাকে যদি দুইবার আমাকে রিটেস্ট লাইন করতে হয়েছে, তাহলে একটা ফিল্ডের যদি 25 করে হয়, তাহলে দুইবার 2 × 25 = 50 সেকেন্ড। ফ্রিকোয়েন্সি প্রতি সেকেন্ডে যে কয়টি সাইকেল উৎপন্ন হয় তার সংখ্যাকে ফ্রিকোয়েন্সি বলা হয়, এটা তো আমরা জানি। এই ফ্রিকোয়েন্সি একক হইল সাইকেল পার সেকেন্ড অথবা হার্স বলা হয়। রাস্টার, এটা ভেরি ইম্পর্টেন্ট। রাস্টারটা কি? একটি ফ্রেমে 625টি লাইন সমন্বয়ে সৃষ্ট আয়তাকার আলোকিত ক্ষেত্রকে রাস্টার বলা হয়।
রাস্টার হইলে যে আমাদের পিকচার টিউব আছে, পিকচার টিউব যেটা আয়তকার, আমি যেটা দেখাইছিলাম, সেই আয়তকার পিকচার টিউবে, সেই আয়তকার পিকচার টিউবটা যখন আলো হয়ে থাকবে, আলোকিত হয়ে থাকবে, আলো হয়ে যাওয়ার কারণটাকে ইলেকট্রন বিমটাকে ওই যে স্ক্যানিং করে, হয় প্রোগ্রেসিভ হোক, ইন্টারলেস হোক, প্রোগ্রেসিভ কথাটা বাদ, ইন্টারলেস স্ক্যানিং দিছে, ইন্টারলেস স্ক্যানিং করার কারণে সেটা আলোকিত হয়, এবং আলো ছবি না থাকার অবস্থায় সেই আলোকিত থাকার অবস্থাকে রাস্টার বলা হয়। কিন্তু ছবি নাও থাকতে পারে, সাউন্ড নাও থাকতে পারে, কিন্তু ওই যে আয়তকার যে আলো যদি থাকে ওখানে, ওইটা কি রাস্টার বলা হয়। রাস্তা না কিন্তু, রাস্টার। ওই পর্দায়, ওই টেলিভিশনে যে আলোকিত অবস্থায় যে রাস্টার থাকবে, সেটাকে একটা অনুপাত আছে, ওইটাকে স্পেক্ট রেশিও বলা হয়। এই স্পেক্ট রেশিও টিভি পর্দায় প্রস্থ, এখানে উল্টা দেখাইছে, আসলে টিভি পর্দায় টিভি পর্দায় প্রস্থ না, এটা দৈর্ঘ্য। টিভি পর্দায় উচ্চতা মানে কি ভার্টিক্যাল, হরিজেন্টাল বাই ভার্টিক্যাল। তাহলে এই স্ক্যানিং চ্যাপ্টারে আমরা আলাপ আলোচনা করে একটা যে পয়েন্টগুলো পাইছি সেগুলোকে যদি একটু সামারাইজ করি, তাহলে কি পাই আমরা? স্ক্যানিং আর টু কাইন্ড, স্ক্যানিং দুই প্রকার, একটা হলো প্রগ্রেসিভ স্ক্যানিং আর একটা হলো ইন্টারলেস স্ক্যানিং। দেখাইছি ইন্টারলেস স্ক্যানিংটা একটি ফ্রেমকে দুই ভাগে ভাগ করছি, একটা ভাগকে ফিল্ড বলা হয়, একটা ফিল্ডে 12.5 করে, তাহলে দুইটা ফিল্ড মিলে একটা ফ্রেম হয়, দুইটা ফিল্ড 12.5 25 একটা ফ্রেম হয়েছে। এরকম 25টা ফ্রেম আসবে, 25টা ফ্রেম আসলে 25 × 25 625টা ফ্রেম হবে। স্ক্যানিং ইজ ডান বাই ইলেকট্রন গান। তাহলে স্ক্যানিং যে হয়েছে, যে ইলেকট্রন বিমকে ডানে বায়ে উপরে নিচে, এইটা কিসের কারণে হয়? তাই ওই স্ক্যানিং যদি না হইতো, তাহলে ইলেকট্রন গান থেকে যে ইলেকট্রন বিম বের হবে, সেই ইলেকট্রন বিমটা ঠিক মাঝখানে আইসা বসে থাকতো, তাহলে আমরা কোনো আয়তকার আলো পাইতাম না। কিন্তু আয়তকার আলো যে রাস্টার পাওয়ার জন্য, রাস্টার যে কথাটা বলছিলাম, রাস্টার পাওয়ার জন্য ইলেকট্রন বিমকে হরিজেন্টালি এবং ভার্টিক্যালি নাড়াচাড়া করবে। সেই নাড়াচাড়া করে কিসের মাধ্যমে? ইলেকট্রন গানের মাধ্যমে। সেই ইলেকট্রন গানকে কারা নাড়ায়, সেটা ওই যে ডিফ্লেকশন চ্যাপ্টারে আমি তোমাদেরকে বলবো। তাই ইলেকট্রন বিম বা কিরকম সৃষ্টি হয় সেটাও একটা চ্যাপ্টার আছে, সেখানেও আমি এটা বিস্তারিত আলাপ করব। ইলেকট্রন গান ইজ মুভ বাই ডিফ্লেকশন কয়েল। এখানে আমি একটু সংক্ষেপে এটা দিয়েছি, সেই ইলেকট্রন গান থেকে যে ইলেকট্রন বিম বাইর হয়, সেই ইলেকট্রন বিমকে নাড়ায় কেটা, মুভ করে কেটা, ডিফ্লেকশন কয়েল। ওই যে নেকে, গলাতে যেটা বসানো আছে। Sawtooth pulse is used for scanning. আমি যেটা দেখাইছিলাম, ওই যে স্ক্যানিং এর জন্য সময় একটু বেশি লাগে এবং ভোল্টেজটা বেশি, এবং রিট্রেস লাইনের জন্য দ্রুত নিচে চলে আসে। ওই দ্রুত নিচে চলে আসাটা সময় লাগে কম। তাহলে ট্রেস লাইনের জন্য সময় বেশি লাগে, রিট্রেসের জন্য সময় কম লাগে। কেন? ট্রেসিং করার সময় ওই ইলেকট্রন বিমকে আমাদের দেখাতে হবে বাম থেকে ডান দিকে চলে আসে একটু নিচু করে। যখন রিট্রেস লাগে ওটা দ্রুত যায়, তাই না, সময়ও কম। ওই দ্রুত আসার সময়টাকে রিট্রেস লাইন বলা। ইলেকট্রন বিমটা একদম দ্রুত ভেঙে যায়, ওইটা সটুথ পালস করার দাঁতের মতো বলে, ওইটাকে সটুথ পালসের মতো বলি আমরা। প্রগ্রেসিভ স্ক্যানিং ইজ অলসো কল্ড অ্যাজ ডাইরেক্ট স্ক্যানিং। প্রগ্রেসিভ স্ক্যানিং এ আরেকটা ডাইরেক্ট স্ক্যানিংও বলা হয়। ঠিক আছে? পিকচার ফ্রেম ইজ দ্য সেম এজ দ্য ট্রান্সমিটিং ক্যামেরা স্ক্যান ফ্রেম। এখানে একটা ভালো কথা বলছি, সেটা হইলো আমাদের যে পিকচার টিউবের যে ফ্রেমটা হবে 625টা ফ্রেম, ওই টেলিভিশন স্টেশন থেকে যে গান গাইতেছে, সেই গান গাওয়ার সেই ছবিটাকে তো দেখাতে হবে। সেই ছবিকে যে অনুপাতে ভেঙে ফেলা হয় ভিডিকম ক্যামেরা টিউব, আমাদের এই টেলিভিশনে আইসেও সেই অনুপাতই আবার জোড়া লাগাতে হবে, তাই না? যদি জোড়া না লাগাইতে পারি, তাহলে ছবিটা ঠিকভাবে থাকবে না। তাহলে আমাদের যে কম্পোজিট ভিডিও সিগন্যালে সিং পালস, ব্ল্যাঙ্কিং পালস, সিঙ্ক্রোনাইজিং পালস, তারপরে
ইকুয়ালাইজিং পালস, এইসব পালসগুলো প্রেরণ করা হয়। সেই সব পালস আমি যখন কম্পোজিট ভিডিও সিগন্যাল চ্যাপ্টার আসবে সেখানে আমি আলাপ করে নেব। স্ক্যানিং লাইনার, স্ক্যানিং লাইনগুলো কি কি হতে পারে? 600 পালস, 525, 625, 819, এর এক একটা দেশের সিস্টেম অনুযায়ী এক একটা লাইন আছে, কিন্তু আমাদের দেশ হইল 625টা। প্রোগ্রেসিভ স্ক্যানিং ক্রিয়েটেড ফ্লিকার এফেক্ট, ওই প্রোগ্রেসিভ স্ক্যানিং যেটা আগে স্ক্যানিং যেটা দেখাইছি, সেই প্রোগ্রেসিভ স্ক্যানিং এর ফ্লিকারিং ইফেক্টটা সৃষ্টি হয়। ফ্লিকারিং ইফেক্ট সৃষ্টি হওয়ার কারণে ছবিটা কাপা কাপা ভাব থাকে। ইন্টারনাল স্ক্যানিং রিমুভ দি ফ্লিকার, ওই ইন্টারনাল স্ক্যানিং আসার কারণে ওই ফ্লিকারিংকে রিমুভ করে দিছে, ফ্লিকারিং থাকবে না। কোন স্ক্যানিংয়ে? ইন্টারলেস স্ক্যানিংয়ে, যেটা 12.5 12.5 করে যেটা ভাগ করে স্ক্যানিং করা হয়, ইন্টারলেস স্ক্যানিং। প্রিফিল হ্যাজ এ হাফ অফ দ্য স্ক্যানিং লাইন, প্রত্যেকটা ফিল্ডে স্ক্যানিং লাইনে প্রত্যেকটা ফিল্ডে অর্ধেক অর্ধেক করে থাকে। ওই যে 12, এই 12.5, আর 12.5টা উপরে গিয়ে একটা লাইন শেষ হয়, ঠিক আছে? ইচ ফ্রেম হ্যাজ 2 ফিল্ড, প্রত্যেকটা ফ্রেমে ফিল্ড দুইটা থাকে, যেমন 12.5 একটা ফিল্ড আর 12.5 একটা ফিল্ড। দুইটা ফিল্ড যখন একত্রিত করে ফেলছে 25টা হয়ে গেছে, এই 25টা লাইনকে এক একটা ফ্রেম বলা হয়। There are 2 টিভি সিস্টেম, সারা বিশ্বে টিভি সিস্টেম দুইটা, একটা হলো এনটিএসসি আর একটা পাল। আমাদের দেশে এই পাল সিস্টেমটা, পালের ভিতরে আবার পাল এ, পাল বি এরকম আছে। আমাদের দেশে এই পাল সিস্টেম ব্যবহার করা হয়। এইটা অ্যাব্রিভিয়েশন আছে, আমি ওই চ্যাপ্টারে দেখাবো, এটা আছে তোমাদের। কম্পোজিট ভিডিও সিগন্যাল, কম্পোজিট ভিডিও সিগন্যাল নামে একটা সিগন্যাল আছে, যে ভিডিও সিগন্যালের সঙ্গে আরো বিভিন্ন সিগন্যালগুলো প্রেরণ করা হয়। সিং পালস, ব্ল্যাঙ্কিং পালস, তারপরে সিঙ্ক্রোনাইজিং পালস, তারপরে আরো বিভিন্ন পালস, ইকুয়ালাইজিং পালস, বিভিন্ন পালসগুলো পাতা, ওইটাকে কম্পোজিট ভিডিও সিগন্যাল বলা হয়। আমি এগুলো পরবর্তীতে পাবো বলে তোমাদের কানে যাতে শোনার অভ্যাসটা হয়ে যায়, ওই জন্য আমি এই কথাগুলো বলতেছি। হরিজেন্টাল লাইন, হরিজেন্টাল লাইন মানে বাম থেকে ডানের দিকে যে স্ক্যানিং গুলো হয় ওইটাকে হরিজেন্টাল লাইন বলা। ভার্টিক্যাল, নিচে থেকে উপরের দিকে যাওয়া খাড়া লাইনকে ভার্টিক্যাল লাইন বলা হয়। সিঙ্ক্রোনাইজিং পালস, সিঙ্ক্রোনাইজিং মানে কি? সমন্বয়কারী। যেমন টেলিভিশন স্টেশন থেকে একটা ফ্রেমে যদি 25টা ছবি, একটা ফ্রেমে যদি 625টা লাইন থাকে, সেভাবে যদি ওই সংবাদ পাঠককে ভেঙে ফেলে, পিকচার এলিমেন্ট বানায় ফেলে, আমাদের টেলিভিশনে আইসাও 625টা লাইনে ওই ছবি, ওই এলিমেন্টগুলোকে জোড়া লাগাতে হবে, তাহলে ওখানে যে ছবিটা আমাদের টেলিভিশনে আমি সে একই ছবি দেখতে পাবো। ব্ল্যাঙ্কিং পালস, ব্ল্যাঙ্কিং পালস তো ওই যে রিপ্লেসের লাইনের সময় যে স্ক্যানিং লাইনটাকে, ইলেকট্রন বিমকে যেটা অন্ধকার করে রাখে, সেই অন্ধকার করে রাখে ব্ল্যাঙ্কিং পালস বলা হয়। আর ইকুয়ালাইজিং পালস, ইকুয়ালাইজিং মানে কি? ওখানে যে 625টা লাইন পাঠাইছে, অনেক ক্ষেত্রে এক একটা লাইন বিভিন্ন কারণে, বিভিন্ন ওই যে উঁচু পাহাড়, উঁচু বিল্ডিং এর কারণে মিসিং হতে পারে, তখন এই টেলিভিশন থেকে ওইটাকে উৎপাদন করে ওইটাকে ইকুয়ালাইজিং করে দেবে। ইকুয়াল, ওই 25টা লাইন যেটা আছে এখানেও যাতে 25টা লাইন থাকে, এরকম থাকলে আমাদের ছবি কোনো হেরফের হবে না। তাহলে এই চ্যাপ্টার আমরা পুরোপুরিভাবে শেষ করে ফেলছি। এখানে যাগুলো আছে আমরা সব দেখে আসি। টেলিভিশন প্রেরক যন্ত্র হইতে প্রতি মুহূর্তে গ্রাহক যন্ত্রের পিকচার এলিমেন্ট পাঠানোর পদ্ধতিকে কি বলা হয়, স্ক্যানিং, ইলেকট্রন বিমের গতিকে কি বলা যেতে পারে, সব কথা আছে। তুমি আমার লেকচারগুলো শুনবে, আমার লেকচারগুলো শোনার পর বই পড়বে, বইয়ের সাথে মিলাবে, এবং বইতে যদি আমার লেকচারগুলোও যদি বুঝে, ওই বইতে যেগুলো নাই আমি আরও কিছু অতিরিক্ত নিয়ে তোমাদের বোঝার জন্য আমি ওই যে রিলেটেড, যেটা প্রাসঙ্গিক কিছু তথ্য নিয়ে তোমাদেরকেও দিছে। এগুলো সব প্রয়োজন আছে, এগুলো সব শিখে ফেলো, ঠিক আছে? তাইলে আমার চ্যানেলের সাথে লিঙ্ক নাই, ওরা সবাই আমার চ্যানেলের সাথে লিঙ্ক থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে যাতে সময় মতো পেয়ে যায়। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই টিভি। সবাই ভালো থাকো।